ভালোবাসায় প্রয়োজন হয় না কোনো সুনির্দিষ্ট দিন, তবু প্রিয়জনের প্রতি ভালোবাসার সম্পর্কটি উদযাপন করতে প্রতি বছর 14 ফেব্রুয়ারি পালিত হয় বিশ্ব ভালোবাসা দিবস। প্রকৃতির সাথে ভালোবাসার নিবিড় সম্পর্ক রয়েছে। ভালোবাসা দিবসের এই বিশেষ আয়োজনে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ডক্টর আইনুন নিশাত এবং সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা। ডক্টর আইনুন নিশাত, বহু বছর অধ্যাপনা করছেন, নদী নিয়ে গবেষণা করেছেন, জলবায়ু নিয়ে কাজ করছেন। এই যে প্রকৃতি, আপনার চোখে এই প্রকৃতির ভালোবাসা কেমন? ধন্যবাদ প্রশ্নটা করার জন্য। এই কারণে বলছি যে আমি মূলত পেশায় পুরকৌশলী এবং তার মধ্যে স্পেশালাইজেশন করেছি নদী বিজ্ঞান। কাজেই নদীর বিভিন্ন আসপেক্ট, পানি বন্টন, নদীতে অবকাঠামো নির্মাণ, নদীর গতিবিধি ঠিক রাখা কিংবা পরিবর্তনটাকে মানুষের যাতে তেমন ক্ষতি না হয়, এইসব কাজ করেছি। এগুলো 27-28 বছর করার পরে আমার কাছে একটা অফার আসলো। প্রকৃতির সংরক্ষণ করে যে সংস্থাগুলো, তার একটা খুব বড় সংস্থা আছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। তারা সমাজকে প্রকৃতি সংরক্ষণের ব্যাপারে বুদ্ধি দেয়, সরকারকেও বুদ্ধি দেয়, এবং এই প্রতিষ্ঠানের যে ম্যানেজমেন্ট, বোধহয় পৃথিবীতে একটাই ম্যানেজমেন্ট যেখানে সারা পৃথিবীর গভর্নমেন্টগুলো বসে সিদ্ধান্ত নেয় প্রকৃতিকে কিভাবে সংরক্ষণ করতে হবে। প্রকৃতির সংরক্ষণের জন্য পৃথিবীতে অনেক আইন আছে। একটা আইনের নাম হচ্ছে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি কনজারভেশন, অর্থাৎ জীববৈচিত্র্যটাকে সংরক্ষণ করতে হবে। এখন এই জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে জলবায়ু পরিবর্তন। প্রত্যেকটা গাছের ফুলের সাথে তার প্রজননের সম্পর্ক আছে। যেমন ধরেন, আমাদের দেশে একসময় 6000-7000 প্রজাতির ধান ছিল। কোনো ধান লবণ পানিতে হয়, কোনো ধান নদীর পাড়ে হয়, চরে হয়, কোনো দিন এঁটেল মাটিতে হয়, তাই না? এবং প্রত্যেকটার সিজন আছে। আউশ, আমন, বোরো। বোরোর ধান আমনে লাগালে হবে না, অ্যান্ড ভাইস ভার্সা। এবং সেই হিসাবে প্রত্যেকটা গাছের একটা ফুল ফোটার সময় আছে। এই ফুলের মাধ্যমেই কিন্তু তার বংশবৃদ্ধি হয়, আমাদের খাদ্য তৈরি হয়। এখন এটা পরিবর্তিত হতে যাচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে। যেমন 1998-তে যখন এই কাজ শুরু করি, তখন আমার কাজ ছিল প্রকৃতি সংরক্ষণ নিয়ে মাথা ঘামানো এবং সরকারকে ইনফ্লুয়েন্স করা যাতে তারা ঠিকমতো সিদ্ধান্ত নেয়। এখন এটা করতে গিয়ে আমরা যেটা দেখেছি, প্রকৃতির সম্পর্কে আমাদের ধারণা মোটেই নেই। যেমন ধরুন, হাতি, এশিয়ান হাতি আর আফ্রিকান হাতি চাস্তো ভাইও না, তারা দুঃসম্পর্কের আত্মীয়, টোটালি আলাদা তাদের বিহেভিয়ার। হাতির কথাটা এই জন্য বললাম, পৃথিবীর বিজ্ঞানীরা এখন মোটামুটি হাতির ভাষা আবিষ্কার করেছেন। ভাষা যেটা আপনি যেটা শুনতে পাই, যে ওয়েভের ফর্মে ভাষাটা আসে। এখন এই ওয়েভটা যদি হাই অ্যাম্পলিটিউডের হয়, তাহলে শ্রিল ভয়েস আসে, ট্রেনের হুইসেল জোরে একটা শব্দ তৈরি করে। আর স্টিমারের যে হুইসেল ছিল আগে, ভোঁ করতো যেটা, সেটা অনেক দূর শোনা যায়। সে আধা মাইল দূরে একটা নৌকা ক্রস করছে, স্টিমারের পাত, সে ভোঁ করে নৌকাকে বলছে তাকে সময় দিতে হবে। তো কিন্তু ট্রেন যেটা করছে, স্টেশনে যখন ঢুকছে ওই মুহূর্তে লোকজনকে রিয়াকশন করতে হবে। স্টিমারেটগুলো হচ্ছে মোটা দাগের বড়, আর রেলটা হচ্ছে বড়, চিকন, অ্যাম্পলিটিউড অন্যরকম। সো আমরা একটা উঁচু মাত্রা এবং নিচু মাত্রা এটা শুনতে পাই, কিন্তু তার নিচে শব্দ আছে। কিছু প্রাণী উঁচু মাত্রায় শব্দ করে, কিছু প্রাণী নিচে মাত্রায় শব্দ করে। আপনি যখন দুটো মৌমাছিকে দেখেন, ফুল থেকে মধু নিয়ে এসে সে ফিরে আসছে, পথে আরেকটা মৌমাছির সাথে কি যেন একটু নাড়াচাড়া করলো, অর্থাৎ তাকে বলছে আমি ওই জায়গায় গেছি, ওখানে ভালো মধু আছে, অথবা ওই জায়গায় যেও না, আমি গিয়ে ঠকে গেছি। এই যে কমিউনিকেশনটা তাদের, সো কমিউনিকেশনের কাজে প্রত্যেকটা জীবজন্তু, পাখি, পশু, উদ্ভিদ সবগুলোরই প্রজনন সাইকেলটা বুঝতে হবে। তাকে রক্ষা করার জন্য আমাদের বিভিন্ন কাজে বহু প্রজাতি হারিয়ে যাচ্ছে, এবং তাদের কমিউনিকেশন টেকনিকটা বুঝতে হবে। যেটা বলছিলাম হাতির কথা দিয়ে, হাতির বিজ্ঞানীরা পর্যালোচনা করে তাদের যে শব্দ করা এবং বডির মুভমেন্ট, সেটা থেকে কিন্তু আফ্রিকান হাতির শব্দ ডিসাইফার করা হয়েছে। তারা বলতে পারে এই হাতিটা ওই হাতিকে কি বলছে। আপনি শুনতে পাই না, কিন্তু ওই বিজ্ঞানীরা ওই যন্ত্র নিয়ে এই কাজ করছে। টেলিভিশনে একটা প্রোগ্রাম দেখেছি, মির ক্যাট বলে একটা ছোট উদবিড়ালের মতো আছে, যেটা দুই পায়ে এরকম দাঁড়ায়। আপনি লক্ষ্য করবেন, ওরা যখন মাটির গর্ত থেকে বেরিয়ে আসে, চারপাশ থেকে খাবার নিচ্ছে, একটা সবচেয়ে উঁচু জায়গায় দাঁড়িয়ে দেখছে। উঁচু জায়গায় পাখি উঠছে, কিন্তু যেই চিল দেখলো,
যে ঈগল পাখি দেখলো একটা শব্দ করে, আমরা শুনতে পাই না, তড়িৎ গতিতে সব গর্তের মধ্যে ঢুকে গেল। এবং যে বিজ্ঞানী এদের নিয়ে কাজ করেছিলেন তিনি নিয়মিত জিপটা দূরে রেখে ওরা যেখান থেকে ঘোরাফেরি, প্রথম দিকে উনি আসলেই ওরা গর্তে ঢুকে যেত, কিন্তু কিছুদিন দেখতে দেখতে উনি আবিষ্কার করলেন যে ওনাকে দেখার পরে ওদের শব্দটা বদলে গেছে। তার মানে বলছে চিলটা হচ্ছে ওদের জন্য ক্ষতিকারক, কিন্তু এই লোকটা ক্ষতিকারক নয়, বুদ্ধিমান। এবং উনি এটা এক্সপেরিমেন্ট করার জন্য ওনার আরেক বন্ধুকে নিয়ে এসছেন, দেখা গেল ওরা চট করে চলে গেছে। কাজেই ওরা শব্দের মাধ্যমে মতের আদান প্রদান করে, কোনো সময় রঙের মাধ্যমে করে। যেমন রঙের মাধ্যম যদি বলি, ছোটোবেলায় পুকুরে ছিপ দিয়ে পুঁটি মাছ ধরেছি, হঠাৎ করে লক্ষ্য করতাম পুঁটি মাছের লেজটা লাল রঙের এবং বডিটা লাল হয়ে গেছে। পরে আইইউসিএনে কাজ করতে গিয়ে জেনেছি ওটা হচ্ছে ওদের প্রজননের সিজন। আপনি বক দেখবেন বুকটা বাদামি হয়ে গেছে, ওটা প্রজননের সিজন। এটা মূলত পুরুষরা এই রং ধারণ করে স্ত্রীকে আকর্ষণ করার জন্য, মাথায় এরকম একটা পালক বের হয়, তো ওইটা হচ্ছে সিগন্যাল স্ত্রী বককে বলার জন্য আমি রেডি। অনেকভাবে এই কমিউনিকেশনটা হয়, যেমন বাবুই পাখি কিংবা বাবুই জাতীয় যত পাখি আছে, কয়েকশো পাখি আছে, তারা খড়কুটো দিয়ে বাসা বোনা হয়ে গেলে তাদের ওই সময় আছে, টাইমিং আছে। বাবুই পাখিটা ওর ঘরে বসে থাকে, স্ত্রী বাবুই ঘুরে ঘুরে দেখছে, ওর তাতে আসলে ও সরে যায়, ও বাবুই ভিতরে ঢুকে টেনে টুনে দেখে যে ঘরটা শক্ত কিনা। সবাই চায় শক্ত ঘর, পুরুষের যে পৌরুষটা চায় সে। এবং যদি স্ত্রী বাবুইর পছন্দ হয় তাহলে দরজায় বসে থাকে, পার্টনারকে বলছে আমি তোমার সঙ্গী হব। বহু পশু পাখি তারা সারা জীবনের জন্য একজন পার্টনার নেয়। পেঙ্গুইন যখন পুরুষ পেঙ্গুইনটা মহিলাকে ইমপ্রেস করার জন্য একটা পাথর ঠেলে ঠেলে গড়াতে নিয়ে আসে, ওই পাথরটা যদি মহিলাটা পছন্দ করে তাহলে ওরা থেকে গেল, ওই পাথরকে কেন্দ্র করে তাদের আবাসস্থল বানায় এবং মহিলাটা ডিম পাড়ে। ওটাও পাথরের মতো। অনেক জাতের পেঙ্গুইন আছে, বেশিরভাগ ক্ষেত্রে হয়তো পুরুষটা তা দেয়। তো এই যে প্রকাশ, আবহাওয়ার সাথে সম্পর্ক আছে, জলবায়ুর সাথে সম্পর্ক আছে, বংশবৃদ্ধির সম্পর্ক আছে, তাই না? তো এটাই হচ্ছে তাদের ভাষা, ভালোবাসার প্রয়োগ। আসো আমরা ভালোবাসি, আমরা ঘর বাঁধি, আমাদের ছানাপোনা হোক। আবার কথা শুনবো আপনার। ফেরদৌসারা, প্রকৃতিতে ভালোবাসার আবেদনকে আপনি কিভাবে দেখেন? আমি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চর্চা করে থাকি, আর শুধু সে কারণেই হয়তো আমি সব ক্ষেত্রেই কিছু না কিছু নজরুলের ভাষায় কথা বলতে চাই। যেমন এই মুহূর্তে আপনি বলছেন আমি প্রকৃতিকে কিভাবে কি চোখে দেখছি, ভালোবাসার কি তার ইয়েটা। আমরা গানের মধ্যে যদি যাই তাহলে বলবো, মোরা জনমে হংস মিথুন ছিলাম। এই যে আর জনমে হংস মিথুন ছিলাম নদীর চরে, যুগল রূপে এসেছি গো আবার মাটির ঘরে। ভালোবাসার রং কোনো নির্দিষ্ট রং নয়, ভালোবাসার বহিঃপ্রকাশও এক এক পশু পাখি, ফুল, লতা পাতা, গুল্ম কিংবা পানির মধ্যের জীব, আকাশে উড়ন্ত জীব, সকলেরই কিন্তু কোনো না কোনো উপায়ে ভালোবাসার আদান প্রদান হচ্ছে। এটি মানুষের মধ্যেও হচ্ছে, মানে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডেই এই বিষয়টি আছে। ভালোবাসা প্রকৃতির সাথে মানুষের যে এটা একটা নিবিড় বন্ধন। ভালোবাসার বন্ধন ছাড়া আপনি কোনো কাজও তো করতে পারবেন না। আপনার ভালোবাসা না থাকলে ওই কাজে আপনি খুব বেশি দূর এগিয়ে যেতে পারবেন না, উন্নত হতে পারবেন না। ভালোবাসাটা কিভাবে দেখি? আমি সুরের মধ্য দিয়ে দেখি। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকেও যদি বলি সুরের সাথেই সম্পর্ক, সেখানেও কিন্তু ভালোবাসারই সম্পর্ক। তো এখন আমি আমার কাজ, গানের প্রতি যে আমার ভালোবাসা, সুর এমন একটি মনোবীণা তার, যেটি বাজলে আপনার সুকুমার বৃত্তির, মেধার বিকাশের চরম একটা উন্নতি করা সম্ভব, যেই জিনিসটা মেধার বিকাশের চরম উৎকর্ষ সাধন করে। আমি এইভাবে দেখি। আচ্ছা, এই যে আপনি এত বছর ধরে গান করছেন এবং বিশেষ করে নজরুল সঙ্গীত, এই নজরুল সঙ্গীতের মধ্যে প্রকৃতি বলি, ভালোবাসা বলি,
এখানে নজরুলের মূল্যায়নটা কেমন ছিল ভালোবাসার ব্যাপারে? আমার তো মনে হয়েছে যে আপনি যখন ভাগে ভাগে প্রত্যেকটি বিষয়ে ভিত্তিক গানকে যদি ধরি, তার মধ্যে প্রেম ভালোবাসার যে আঙ্গিকটি নজরুলের রয়েছে, এটি ছিল সবচাইতে সমৃদ্ধশালী। আপনি উদ্যমী গানেও যদি যাই আমরা, এগুলো তো প্রেমের গানে থাকতেই পারে ভালোবাসার কথা। উদ্যমী কোনো গানে দেখুন প্রকৃতির সাথে কিভাবে চলছে। এই যে আমরা গাই, মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, আকাশের মতো বাধাহীন, মোরা মরু সঞ্চর বেদুইন, বন্ধনহীন জন্ম স্বাধীন, চিত্ত মুক্ত শতদল, মোরা ঝঞ্ঝার মতো উদ্যম। প্রকৃতির মতো সচ্ছল, আপনি দেখবেন প্রকৃতির মতো সচ্ছল কি বোঝাতে চাইলেন কবি। আকাশ বাতাস, এই স্রোতস্বিনী নদী, ঝর্ণা, এই যে প্রকৃতি যতটা সচ্ছলতার সাথে বা যতটা স্বমহিমায় বইছে, কাজী নজরুল ইসলামের এই সমস্ত গান, এই উদ্যমী গান, নতুনের জাগরণী গান, নবীনদের উচ্ছ্বাসময় জোশপূর্ণ যেসব গান, খুব অবলীলায় যেন জোশ এনে দেয়। অবশ্যই, মানে নজরুলের আমি বলবো যে ধরনের গান, প্রকৃতি, ভালোবাসা কিংবা আমরা যদি বিদ্রোহ, সব কিছু মিলিয়ে মানে প্রেমের কবি। আমার তো মনে হয় নজরুলকে বিদ্রোহী কবি না বলে প্রেমের কবি বলা উচিত। এই জন্যই তাকে আলাদা করে দ্রোহের কবি বলে থাকে এক কথায়। না, দ্রোহ বা বিদ্রোহ যা কিছুই বলা যাক, একটি ওয়ার্ডের মধ্যে তাকে সীমাবদ্ধ করা যায় না। কারণ আমরা অনেকেই কিন্তু বলি বিদ্রোহী কবি। বিদ্রোহী, এখন বিদেশিরা তো বিদ্রোহী কথাটির অর্থ একটাই শুধু জানে, রেবেল। আর এই রেবেলটা কি, মানেটা কি, সেটা তো বাংলার যে হৃদয়, বাঙালির যে হৃদয়ে আমরা ভেবে থাকি এই যে অত্যাচার অনাচার অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, যে দ্রোহিতা, যে বিদ্রোহ করা, এই সমস্ত কিছুর বিরুদ্ধে, বা অনাহারে যে মানুষগুলো দিনের পর দিন না খেয়ে আছে, তাদের জন্যে রুখে দাঁড়ানোর যে হৃদয় নিয়ে দাঁড়াতেন এই কবি। সব ধরনের বৈষম্য বিরোধী, সোজা কথা। আসলেও। আচ্ছা, আবার আসবো, আপনার কথা শুনবো। ডক্টর আইনুন নিশাত, প্রকৃতির প্রতি আমাদের ভালোবাসার অভাবেই কি প্রকৃতি আজ বিপন্ন? আপনার কথাটা ঠিক, এবং দ্বিতীয়তার সাথে কারণ হচ্ছে প্রকৃতির চাহিদাটা কি, প্রকৃতি কি চাচ্ছে, তার প্রয়োজনটা কি, এটা আমরা বুঝি না। ভাষার এক এক সময় এক একটা রূপ হতে পারে। কথা বলি যে ভাষা হতে হবে তা না। ছেলে স্কুলে গেছে, ফিরতে দেরি হচ্ছে, মা জানলায় দাঁড়িয়ে থেকে রাস্তা লক্ষ্য করছেন, এটাও তো একটা অনুভূতির প্রকাশ। এটা যে কথা বলতে হবে, আমার ছেলেটা কোথায় গেল বলে হাহুতাশ করা, তা তো না। বয়সের সাথে সাথে, সম্পর্ক বদলানোর সাথে সাথেও ভাষার পরিবর্তন হয়। জীববৈচিত্র্য বলতে আমি উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ দুটোকেই বুঝাচ্ছি। এর উপর আমাদের নির্ভরশীলতা অনেক। আমরা খাই সবাই, হয় উদ্ভিদজাত না হলে প্রাণীজাত জীব। আমরা ওষুধ হিসাবে যেটা গ্রহণ করি ঔষধি বৃক্ষ থেকে, কবিরাজি হেকিমি ওষুধ ওই গাছের নির্যাসটাই দেয়, আর এলোপ্যাথিক ওষুধে যে কেমিক্যাল কম্পাউন্ডটা কাজ করে ওটাকেই আলাদা করে নিয়ে আসেন। প্রসাধন করি, মুলতানি মাটিই বলেন আর যাই বলেন, প্রকৃতির থেকে মেহেদির রং সব কিছু। সো পরছি কি কাপড়, হয় সুতি না হলে সিল্ক, এখন কিছু সিনথেটিক ম্যাটেরিয়াল এসছে। তো এই প্রকৃতির উপরে যে আমাদের নির্ভরশীলতা, প্রকৃতির ভাষাটা আমরা বুঝতে চেষ্টা করি না। একটা ছোট্ট ভাষার কথা বলি, আপনি যে সামনে আপনার টবগুলো আছে, যদি 3 দিন পানি না দেওয়া হয় তাহলে কি হবে? সে ঢলে পড়বে। সে আপনাকে বলছে পানি দাও, আমার ক্ষুধা লেগেছে। সো আপনাকে তো এই ভাষাটা বুঝতে হবে। প্রত্যেকটা ফুলের মোটামুটি নির্দিষ্ট সময় আছে। আপনার এখানে গাঁদা ফুল আছে 2 জাতের, আমি দেখতে পাচ্ছি 8-10 জাতের গাঁদা ফুল আছে। দোপাটিটা দেখিয়ে দিচ্ছি, ফেরদৌসারার সাথে সাথে দোপাটির গান শুরু করতে পারবেন না। কথা হচ্ছে প্রত্যেকটার কিন্তু ক্যারেক্টারিস্টিক্স আছে, এইটা দিয়েই কিন্তু সে ভাষা প্রকাশ করে। প্রকৃতি আগে বলতো পলাশ ফুটেছে, আপনার পিছনে যে পলাশ, তার মানে বসন্ত এসছে। এখন আমরা দেখতে পাচ্ছি মানুষের অদ্ভুত অদ্ভুত কাণ্ডর জন্যে সিজন বদলে যাচ্ছে, যে কারণে কবিকে বাধ্য হয়ে লিখতে হয়েছে আজ ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত। তার মানে হচ্ছে কি, এই যে 6টা ঋতুর বাংলাদেশ অত্যন্ত
সমৃদ্ধ প্রকৃতির যে বিভিন্ন উপাদান নিয়ে সে মানুষের জীবনে আসে, এটা বদলে যাচ্ছে। কাজে এই মুহূর্তে উদ্ভিদ শব্দ করে আমাকে কিছু বলছে না, প্রাণীকুল শব্দ করে আমাদের কিছু বলছে না, কিন্তু আমাদের এটা বুঝতে হবে। প্রকৃতির ভাষা বুঝলে তখন তার ব্যবস্থার দিকে আমরা যেতে পারবো। এটাই হচ্ছে আমাদের এই মুহূর্তের চাহিদা। অবশ্যই। আবার শুনবো আপনার কথা। ফেরদৌসরা, প্রকৃতির সাথে সঙ্গীতের যে সম্পর্ক, এই নিয়ে একটু বলবেন আমাদের? আমাদেরকে প্রকৃতি কতভাবেই উদ্বেলিত করে, আলোড়িত করে, অনুপ্রাণিত করে, ভালোবাসা জাগায়। একটু আগেই উনি বলছিলেন দোপাটির কথা, বড় আনকমন এই ফুলটি, দোপাটি। হলুদ গাঁদার ফুল দে এনে দে, কত রকম গান রয়েছে নজরুলের। দোপাটি খুব কম মানুষ চেনে। কেন? এই ফুলটিকে কখনো কেউ ফুলদানিতে সাজায় না, বা ফুলের রানীও বলে না। কাজী নজরুলেরই ভাষায় বলছি, দোপাটি লো করবি নেই সুরভি রূপ আছে, রঙের পাগল রূপিয়াসি সেই ভালো আমার কাছে, দোপাটি লো। কবি নজরুল দোপাটিকে নিয়ে লিখেছেন চন্দ্রমল্লিকা, 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 চাঁদের দেশের পথ ভোলা ফুল চন্দ্রমল্লিকা, রং পরিদের সঙ্গিনী তুই, অঙ্গে চাঁদের রূপ শিখা চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা। এই দুটো ফুলের নাম বললাম, এরকম আরও অনেক ফুল আছে যে ফুলের সৌরভ নেই, অবহেলিত, অথচ এতটাও অবহেলিত নয় যে ফুল নিয়ে আমরা খোঁপায় পড়ি, বেনিতে পড়ি, অথচ তাকে কখনো ফুলদানির গরবিনী গোলাপের সাথে বসাই না, বলিও না তার নাম। এইসব নিয়ে নজরুল লিখতেন। আবার যদি বলি, বেলি ফুল নয়, ফলের যে ফুল, বেল ফুল এনে দাও চাই না বকুল, বেল ফুল এনে দাও চাই না বকুল, চাই না হে না আনো আমের মুকুল, বেল ফুল এনে দাও চাই না বকুল। বাহ, এখানে কি কবি কি বলতে চেয়েছেন? এই ব্যাপারটা হচ্ছে ওই যে একটু আগে কথা হচ্ছিল যে প্রকৃতির সৌন্দর্য, সুগন্ধ, রূপ, এগুলো আমরা যেমনি করে আহরণ করছি ভালোবাসার সাথেই নিচ্ছি, আবার একইভাবে যার রূপ সুন্দর সে দেখতে কিন্তু সুগন্ধ নেই বলে তাকে অবহেলা করছি, আবার অবহেলা করছি কিন্তু তাকে কিন্তু নিয়ে আবার নিজের কাছেই রাখছি। তার মানে ভালোবাসার কত রূপ হয়, কত কারণে আমরা এই ফুলকেই ভালোবাসছি। হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল এনে দে নইলে রাঁধবো না বাঁধবো না চুল, নইলে রাঁধবো না বাঁধবো না চুল। চমৎকার। আবার ফিরে আসবো আপনার কাছে ডক্টর আইনুন নিশাত। বর্তমান সময়ে তরুণ প্রজন্ম অধিক মাত্রায় অনলাইনে, সামাজিক মাধ্যমে আসক্ত। কিভাবে এদের মাঝে প্রকৃতির প্রতি ভালোবাসা ফিরিয়ে আনা সম্ভব? আমি কিন্তু প্রকৃতির সম্পর্কে যে জ্ঞান যতটুকু রাখি, কিংবা যখন মনে কোনো প্রশ্ন জানে উত্তর পেতে চেষ্টা করি, তখন কিন্তু ওই ইন্টারনেটেই যাই। এবং আমি যখন পড়াতে যাই, এখনও পড়াই এই বয়সেও, জলবায়ু পরিবর্তন কিংবা টেকসই উন্নয়ন প্রক্রিয়া ইত্যাদি প্রচুর উদাহরণ দিয়ে বোঝাতে হয়। আমি কিন্তু তখন ওই ইন্টারনেট কিংবা যে মিডিয়াগুলো আছে, এটাতে কিন্তু প্রচুর তথ্য আছে। প্রচুর তরুণরা প্রকৃতি রক্ষার ক্ষেত্রে আন্দোলন চালাচ্ছে। হ্যাঁ, একটা বড় অংশ তারা হই হুল্লোড় অন্য ধরনের ব্যাপারে চলে গেছে, কিন্তু এখনও প্রচুর সুযোগ আছে
ইন্টারনেটে যে জ্ঞানটা পাওয়া যায় সেটাকে যদি আহরণ করা যায় তাহলে অবশ্যই আমরা প্রকৃতি রক্ষার ব্যাপারে আগ্রহী হব, এবং আগ্রহী হলে তো হবে না, কি করতে হবে সেটাও জানতে পারবো। কাজে জ্ঞানটা অত্যন্ত প্রয়োজনীয়, এবং প্রত্যেকটারই প্রকৃতির বিভিন্ন বিষয় থেকে উদাহরণ দেয়া যেতে পারে। যেমন একটা বয়সে তরুণরা উদাসীন হতে পারে, তার কোনো একটা কিছু ঘাটলো, তখন আমি ফেরদৌসারার দিকে তাকাচ্ছি, শাওন আসিল ফিরে সে ফিরে এলো না। এর থেকে তো ভালো অভিব্যক্তি আর নেই, তাই না? ধানি রং গাগরির মেঘ রং ওরো না, পড়িতে আমায় মাগো অনুরোধ করো না। তো এই যে প্রকৃতির বর্ণনা, প্রকৃতির সম্পর্কিত জ্ঞান, বহু ছেলে কিন্তু পাওয়া যাবে যারা প্রকৃতির বিভিন্ন অংশ, বিভিন্ন উপাদান সংরক্ষণের জন্য কাজ করে যাচ্ছে, গাছ লাগাচ্ছে, গাছের সংরক্ষণ করছে, পশু পাখি, কুকুর হোক বিড়াল হোক, সেটাকে রক্ষা করার চেষ্টা করছে। আগে আমরা গাছের পাখি ডিম পেড়েছে ঢিল মেরে সেটাকে নামাতে চেষ্টা করতাম, কিন্তু এখন বাধা দেওয়ার মতো কিছু ছেলে এসছে। কাজে আমাদেরকে যেটা করতে হবে, ওই মাধ্যমগুলোকে ক্রিটিসাইজ না করে ওই মাধ্যমের মধ্যে এই তরুণদের মধ্যে আগ্রহটা জাগাতে হবে। ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। ফেরদৌসারা, অনুষ্ঠান শেষ করার আগে আপনার একটি গান শুনতে চাই প্রকৃতির উপরে। অনেক গানই তো রয়েছে, আসলে কোনটা ফেলে কোনটা গাই এই মুহূর্তে যদি বলি, এই সময় তো শিউলি তলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লীবেলা, শিউলি তলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লীবেলা। আর সব শেষে এ কথা বলতে চাই, কে নিবি ফুল, কে নিবি ফুল, কে নিবি ফুল, কে নিবি ফুল, টগর জ্যোথি বেলা মালতী চাপা গোলাপ বকুল, নারগিস ইরানি গুল, কে নিবি ফুল, কে নিবি ফুল, কে নিবি ফুল। চমৎকার, অনেক ভালো লাগলো আজকের এই আলোচনা। ভালোবাসা, প্রকৃতি, আসলে প্রকৃতি দুর্বল হলে ভালোবাসা থাকবে না, ভালোবাসা দুর্বল হলে প্রকৃতি থাকবে না, একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুতরাং আমাদের এই ভালোবাসা দিবসে আমাদের অঙ্গীকার হোক প্রকৃতিকে ভালো রাখার, এবং তাহলেই আমরা সবাই ভালো থাকব। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানলাম আপনাদের কাছ থেকে। শুধু দর্শক, ভালোবাসা ছাড়া জীবন মূল্যহীন। প্রকৃতির মাঝে ভালোবাসা আছে বলেই প্রতিটি প্রাণী বেঁচে থাকার আনন্দ খুঁজে পায়। তবে প্রকৃতির সাথে জীবনের গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও মানুষের অবিবেচক কর্মকাণ্ডের কারণে বিপন্ন হচ্ছে প্রকৃতি। তাই ভালোবাসার মাধ্যমেই প্রকৃতিকে প্রাণবন্ত করে তুলতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মোরার জনমে হংস মিথুন ছিলাম, মোরার জনমে হংস মিথুন ছিলাম, ছিলাম নদীর চরে যুগল রূপে এসেছি গো।